জয় বাংলা স্লোগান দিয়ে মানুষের উপর হামলা করা হচ্ছে, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, চোখ নেই। যখনই কেউ গুম হতো ফোন দিত মা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে হত্যা করার জন্য এখনো কোনো ষড়যন্ত্র নেই যে শেখ হাসিনা করেনি। একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর পডকাস্টে আপনাদের সাথে আছি আমি সাজিদ সরকার। ক্যালেন্ডারের পাতায় আবারও জুলাই মাস, যে জুলাই নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছিল, আর যাদের হাত ধরে সেটি উপহার দিয়েছিল সেই তরুণ নেতৃত্ব, সেই সময়ের লড়াকু যোদ্ধা, জুলাই যোদ্ধা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ একাত্তর টেলিভিশনে আজকের এই পডকাস্টে আমন্ত্রণ করার জন্য, এবং আমাদেরকে যারা শুনছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে একটু জানতে চাই, এই জুলাই মাস, ঘটনাবহুল জুলাই মাস, সেই সময়ের ভূমিকা কী ছিল আপনার, কিভাবে সেটি মোকাবেলা করেছেন? দেখুন, জুলাইটা একসাথে আমাদের আনন্দের সাথে সাথে এটা বেদনার মাসও আমরা বলতে পারি। আনন্দের এই জন্য যে বিগত 17 বছর যাবৎ যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জেলে গিয়েছে, জেলে গিয়েও মারা গিয়েছে। কিন্তু এই শেখ হাসিনার বা ফ্যাসিবাদী যে আমলটা ছিল, এটা বাংলাদেশের মানুষের হৃদয়ের উপর জগদ্দল পাথরের মতো ছিল। এই ফ্যাসিবাদকে কিন্তু আমরা সর্বশেষ পতন করতে পেরেছি এই জুলাইয়ে এসে। তো এজন্য এই জুলাইটা আমাদের কাছে খুবই আনন্দের, যে ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের মানুষকে জুলুম করেছে, গুম করেছে, খুন করেছে, এমনকি আপনাদের কণ্ঠকে রুদ্ধ করে দিতে চেয়েছে, সাংবাদিকতার কণ্ঠকে রুদ্ধ করে দিতে চেয়েছে। এমন একটি ফ্যাসিবাদের পতন ঘটেছে এই জুলাইয়ে। নিঃসন্দেহে এই জুলাই আমাদের কাছে আনন্দের সাথে সাথে বেদনার বললাম এজন্যই যে এই রক্তস্নাত জুলাই, যে জুলাইয়ে আমরা আমাদের অসংখ্য সহযোদ্ধাকে রাজপথে পাখির মতো গুলি করে হত্যা করতে দেখেছি। এমনও হয়েছে যে আমরা মিছিলে আছি, আমার বাম পাশ থেকে একজন গুলিবিদ্ধ হয়েছে, বা আমার ডান পাশ থেকে একজন গুলিবিদ্ধ হয়েছে, পিছন থেকে একজন গুলিবিদ্ধ হয়েছে। এমন একটা স্মৃতির কথা আপনাকে বলতে চাই, যেটা আসলে এখন ওটা বললেই আমার খুবই খারাপ লাগে। যেটা 19 জুলাইয়ের নিউ মার্কেট কবরস্থান গেটটা আর কি, শাহনাজ হলের সামনে। আমরা কবরস্থানের ভিতরে ছিলাম, হঠাৎ গুলি হলো আমি কবরস্থানের ভিতরে ছিলাম, বাইরে যারা ছিল 3 লোককে পড়ে দেখলাম, সামনে থেকে পুলিশ গুলি করে দিল। তো 19 তারিখে মারা গেল। তো আমরা মনে করছি যে আমাদের মিছিলের যারা ওই সময় আন্দোলনকারী ছিল, চিনতাম না তাদেরকে। একদিন পরে দেখলাম যে আমাদের এক ফ্রেন্ডের চাচা, আপন চাচা, সেই লাশটা আমরা 2 দিন পরে 21 তারিখে যে ঢাকা মেডিকেল কলেজের মর্গে খুঁজে পেলাম। এই যে ঘটনাবহুল জুলাই 1 তারিখ থেকে, এটাকে আমরা 36 দিন বলি, 36 জুলাই বলি, আগস্টের 6 তারিখ পর্যন্ত, এই প্রত্যেকটি, গতকাল রাতেও আমি আমাদের মোবাইল ফোনের গ্যালারিতে যাচ্ছিলাম, তখন তো ফোন নিয়ে বেরোতে পারতাম না। আমরা ফোন নিয়ে বেরোয় এগুলো চেক হতো। আমার বাসা আজিমপুর কবরস্থান ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে অনেকেই চিনত যে ছাত্র দলের রাজু, ক্যাম্পাসে ছাত্রলীগের পুলিশ প্রশাসনের উপর নজরদারি ছিল আমাদের উপর। তো ম্যাক্সিমাম সময় আমরা বাটন ফোন নিয়ে বেরোতাম, যে কোনো একটা স্পটে যেয়ে। এখন যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের দলের সাংগঠনিক অভিভাবক, তারেক রহমানের নির্দেশনা ছিল যে আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই জুলাই আগস্ট আন্দোলন যে হচ্ছে, বিএনপির প্রত্যেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠনের মূল দলসহ সকলের জন্য এই ছাত্রদের সাথে আমাদের অবস্থান থাকে। কিন্তু আমরা একটা পলিসি গ্রহণ করেছিলাম, যেহেতু আমরা দীর্ঘদিন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা তাদের বিরুদ্ধে আমরা কাজ করেছি, কথা বলেছি গণতন্ত্রের পক্ষে। আমাদের তো ম্যাক্সিমাম ফেস ছিল পরিচিত। আমরা একটা জায়গায় গেলেই সেই আন্দোলনটাকে নৎসাৎ করে দেওয়ার জন্য ফ্যাসিবাদী আমলের যে পেটোয়া বাহিনী ছিল শেখ হাসিনা, তাদের পক্ষ থেকে নির্বিচারে গুলি করা হতো। আমরা এই আন্দোলনটাকে আমরা একটু স্ট্র্যাটেজিক্যালি আমরা নিয়েছিলাম। সেটা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা সামনে থাকবে, এবং পিছন থেকে যে শক্তিটা, জনবল বা জনশক্তি বলেন, সেটা কিন্তু বিএনপির নেতাকর্মীরা একেবারে মন প্রাণ উজাড় করে দিয়ে আন্দোলন সংগ্রামে ছিল। আমরাও সেটাই ফলো করেছিলাম, যে আমরা মিডিয়াতে বক্তব্য দেওয়া, প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করা, এটাতে কিন্তু আমরা ছিলাম না। কিন্তু একটা কর্মসূচি ঘোষণা হলে সেই কর্মসূচি সফল করার জন্য আমাদের মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা তারেক রহমানের নির্দেশনা মেনে কাজ করেছি। তো সেটাই বলতে চাচ্ছিলাম, যে আমরা যেটা বললাম যে এই জুলাইটা আমাদের
আনন্দের যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছি, সাথে সাথে আমাদের জন্য বেদনার যে আমরা অসংখ্য মানুষ, যেমন আমি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের জয়েন্ট সেক্রেটারি, আমাদের লিস্টেড আমরা বই আকারে প্রকাশ করেছি 142 জন ছাত্র দলের নেতাকর্মী শুধুমাত্র মারা গিয়েছে একক সংগঠন হিসেবে। এটা বাংলাদেশের ইতিহাসে একক ছাত্র সংগঠন, এতে সব থেকে বড় শহীদের তালিকা এই জুলাই আগস্টে। তো সেজন্যই বললাম যে এটা আমাদের বেদনার মাস, আমাদের অসংখ্য সহযোদ্ধাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, অঙ্গহানির বিনিময়ে আমরা এই জুলাই পেয়েছি। এই জুলাই বছর ঘুরে আবার 2 বছর পূর্তি সময় এসেছে, আজকে 3 জুলাই। আমরা মনে করি যে এই জুলাই যে বিষয়ের উপর ঘটেছিল যে ফ্যাসিবাদের নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে, একটি গণতন্ত্রের পথে বাংলাদেশ যাত্রা শুরু করবে, যেই বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, গণতন্ত্রের যে বিষয়গুলো থাকে সুষ্ঠু চর্চার বিষয় থাকবে, মানবাধিকার থাকবে, মানুষের সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, সেই বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি, আমরা বাংলাদেশ ধাবিত হচ্ছে। এবং যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার দিক নির্দেশনায় আপনারা দেখেছেন যে বাংলাদেশ জুলাইয়ের যে স্পিরিট ছিল এবং জুলাই সনদ যেটা ছিল, প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে এর প্রত্যেকটি ধারা উপধারাকে মেনেই বাংলাদেশ নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাবে, গণতন্ত্রের পথে বাংলাদেশ যাত্রা শুরু করেছে। আমরা এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষ যে বাংলাদেশ প্রত্যাশা করে সেই বাংলাদেশের দিকে তারেক রহমানের সিদ্ধান্তে আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করে যাচ্ছি। জুলাই আন্দোলন নিয়ে বলা হয়ে থাকে যে বিশেষ করে 5ই আগস্টের পরে এটি বিএনপি ছিনিয়ে নিয়েছে, একক দাবি করা হয়ে থাকে। এটা আসলে কতটুকু সত্য? দেখুন, আপনি বলছিলেন যে আন্দোলনের সময় গণমাধ্যমের সামনে আপনারা কথা বলেননি, এটা স্ট্র্যাটেজিক কারণে। এই কারণেই কি বলা হয়ে থাকে, না আসলে অন্য কোনো কারণ থাকতে পারে? দেখুন, আমি একটি বিষয় আপনাদেরকে বলি যে আমি তোকে বললাম যে জুলাইতে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা জুলাই মাঠে ছিলাম। 25 জুন 2024 সালে ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমাদের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, সেই বক্তব্য আপনারা মিডিয়াতে পাবেন, দেখবেন যে আমরা কিন্তু স্পষ্টভাবেই ঘোষণা দিয়ে আমরা এই আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা ছিল। আমরা কখনোই ছিনিয়ে নেওয়ার রাজনীতি বিশ্বাস করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা উদার গণতান্ত্রিক দল, আপনারা জানেন। 1971 সালে আপনারা দেখেছেন যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, উনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং রণাঙ্গনে উনি যুদ্ধা করেছিলেন। তো তার অবদানটাকেও কিন্তু অস্বীকার করা হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি তাকে ছোট করে, অবমাননা করে, অবজ্ঞা করে অনেক কথাবার্তা বলা হয়েছে এই ফ্যাসিবাদী আমলে। তো আমরা একটা জিনিস বিশ্বাস করি, আমরা ধারণ করি, মনোপোষণ করি যে আমরা সবসময় বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা যেটা আছে, মানুষ যেটি চাচ্ছে, আমরা তাদের পক্ষে সবসময় অবস্থান করেছি। 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, যুদ্ধ করেছেন মানুষের পক্ষে থেকে। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন শেখ হাসিনা যেমন আসেনি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষাকে ধারণ করেই সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে কিন্তু উনি তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রয়াত হয়েছেন, উনি গৃহবধূ, ওইখান থেকে কিন্তু জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথ থেকে সেটা সফল করেছেন। আবার 24 দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারই দিক নির্দেশনা আমরা কিন্তু জন আকাঙ্ক্ষার পক্ষে কাজ করেছি। যে মানুষ চেয়েছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, ভোটের অধিকার ফিরে আসুক, মানবাধিকার মুক্ত হোক, মানুষের এই গুম খুন নির্যাতনটাতে মানুষ মুক্ত হোক, সেই জন আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু তারেক রহমানের সিদ্ধান্ত ছিল যে আমরা সাধারণ শিক্ষার্থীর সাথে থেকে এই জনগণের যে আকাঙ্ক্ষা, ফ্যাসিবাদের পতন, সেই পতনতে হয়ে যায়, সেই জন্য আমরা কাজ করি। তো আমরা বলবো যে বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আমরা সবসময় জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই রাজনীতি করি এবং ভবিষ্যতেও এই দল গণতন্ত্রের পথে মানুষের পক্ষে জন আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যাবে। জুলাই আন্দোলন চলাকালীন সময়ে বিএনপি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আপনাদের কিভাবে যোগাযোগ হয়েছে বা এই আন্দোলন নিয়ে কি ধরনের নির্দেশনা ছিল? এই আন্দোলনটা নিয়ে আমাদের তো হোয়াটসঅ্যাপে আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কেন্দ্রীয় সংসদের সাথে সবসময় বিএনপির তখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তার সাথে সবসময় যোগাযোগ ছিল এবং আমাদের নির্দেশনা আসতো
যে আমরা ওই সময় তো আপনার বললাম যে ফোন চেক হতো, মানে কেউ যদি উত্তরা থাকে তাহলে উত্তরাতে অ্যাটেন্ড করবে, কেউ যাত্রাবাড়ি থাকলে যাত্রাবাড়িতে অ্যাটেন্ড করবে, কারণ সারা ঢাকা শহরে তো আন্দোলন হচ্ছিল, সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছিল। অনলাইন নয়, অফলাইনে গিয়ে যোগাযোগ, অফলাইন অনলাইন দুটাই। তখন হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ভাইবার আছে, বা নর্মালে কথা বলে ফোনেও তো ফোন যোগাযোগ ছিল সবার সাথে। তো এখন যে যে এরিয়াতে ছিল আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে এবং সর্বনিম্ন পর্যায় পর্যন্ত সাংগঠনিক যে কাঠামো থাকে একদম কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর নির্দেশনা ছিল এমন যে যেখানে অবস্থান আমরা করি না কেন আমরা আন্দোলন সংগ্রামে নিজেদেরকে সামিল করব, নিজেরা আমরা আন্দোলন সংগ্রামে থাকবো। সেই হিসাবেই আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামে ছিলাম। আমরা বিগত 17 বছর তো আমরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে, ছাত্রলীগের চোখ ফাঁকি দিয়ে, আওয়ামী লীগের যত পেটোয়া বাহিনী তাদের চোখ ফাঁকি দিয়ে কিন্তু আমরা বিরোধী দল 17 বছর করেছি। আমরা জানতাম যে কী করে আন্দোলন সংগ্রামে যোগ দিতে হয়, কী করে পুলিশের চোখ ফাঁকি দিতে হয়, কী করে সব কিছুকে অতিক্রম করেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়। ছাত্রদলের নেতাগণে প্রশিক্ষিত ছিল। আমরা মনে করি যে আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা এই 24-এ এসে সর্বশেষ শেখ হাসিনা পতন আন্দোলন, ফ্যাসিবাদের আন্দোলনে আমাদের যে ভূমিকা ছিল সেটা আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ। ফ্যাসিবাদ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কখনো ঢুকতে পেরেছে, কিংবা আপনাদেরকে কিভাবে সেটি মোকাবেলা করতে হয়েছে এই ছাত্রলীগকে? ছাত্র দলের একজন কর্মী, আমি আমার নিজেকে দিয়েই বলি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সেশন 11 বছর সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা 12 সালে আমাদের ক্লাস শুরু হয়েছে। তো আমরা 6-7 মাস পর্যন্ত হলে ছিলাম। যেদিনই প্রকাশিত হয়েছে যে আমি রাজু ছাত্র দলের একজন কর্মী, তারপর থেকে আমি আর হলে থাকতে পারিনি। আমাদের প্রত্যেকটি নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রলীগের একক নৈরাজ্য চলেছে। তারা দখলদারিত্ব করেছে এবং এখনও কোনো খারাপ কাজ নেই যে তারা করেনি। আপনারা বুয়েটের আবরার দেখেছেন যে শুধুমাত্র ভারত নিয়ে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে কীভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরকম প্রত্যেকটি ক্যাম্পাসেই অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী তাদের জীবন দিয়েছে শুধুমাত্র দেশপ্রেমে অটুট থাকার কারণে, গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য, ফ্যাসিবাদের বিপক্ষে কথা বলার জন্য। তো আমরা আমাদের প্রত্যেকটি ক্যাম্পাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিজে 5 বার হামলার শিকার হয়েছি। এমন আমার মতো অসংখ্য, এবং এমনভাবে রক্তাক্ত করা হতো মেরে, যেমন আমাকে মেরে শাহবাগ থানায় দেওয়া হয়েছিল। ওইখান থেকে আমাকে বিশেষ ক্ষমতা আইনে, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছিল। সেই মামলায় আমি 6 মাস 27 দিন জেলে ছিলাম। আমি 7ম সেমিস্টারে পড়তাম, তখন আমি 1 সেমিস্টার পরীক্ষা জেলখানাতে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের শিক্ষা জীবনের সোনালী সময়ের ইতিহাস, যেখানে আমরা কেউই কখনোই নির্বিঘ্নে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আমার সাথে আমাদের অসংখ্য সহযোদ্ধা দেখেছে জেলখানায় পরীক্ষা দিচ্ছে, অসুস্থ, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, চোখ নেই, নাক নেই, এরকম অসংখ্য যোদ্ধা। মানে ওই আপনার 12, 13, 14, 15 সবসময় তো আমরা একটা আন্দোলনের ভিতরে ছিলাম যে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই। যে 3টি নির্বাচন শেখ হাসিনা আমলে হয়েছে, একটা নির্বাচন তো স্বচ্ছভাবে হয়নি। এই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের অসংখ্য সহযোদ্ধা মৃত্যুবরণ করতে হয়েছে, অঙ্গহানি হয়েছে। তো আমরা কিন্তু কখনোই দমে ছিলাম না। আমাদের ভিতরে একটা নৈতিক সাহস কাজ করতো যে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল, আমরা জন আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করি, আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কাজ করি। আমাদের দলের যিনি প্রতিষ্ঠান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি গণতন্ত্রকে রক্ষা করার জন্য বারবার রাজপথে এসেছেন। অতএব এই ফ্যাসিবাদের পতন বাংলাদেশে টুডে অর টুমোরো হবে। আমরা শুধুমাত্র আমাদের অবস্থানে দৃঢ়ভাবে থাকব। সেই পতনটা কিন্তু হতে হতে 17 বছর পরে এসে এই জুলাই আগস্ট হয়েছে আর কি, 24-এ হয়েছে। তো আমরা মনে করি যে আপনি যে বিষয়টি বলছিলেন যে আমাদের শিক্ষা কার্যক্রম কেমন চলেছে, ছাত্র দলের একজন কর্মী পরিচয় হওয়ার পরেই সে আর কখনো সেই ক্যাম্পাসে হলে থাকতে পারেনি, তাকে হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা চুরি করে ক্লাস যেতাম, চুরি করে পরীক্ষা দিতাম। এই ছিল ছাত্র দলের নেতাদের জীবন। জেলে থেকে পরীক্ষা দিয়েছি, জেল থেকে বের হওয়ার পরে যখন আবার রেগুলার ছাত্র জীবন শুরু হয়েছে, আন্দোলন সংগ্রাম শুরু হলে আমাদের ক্যাম্পাসে যাওয়াটা বন্ধ হয়ে যেত, আমরা যেতে পারতাম না। মোড়ে মোড়ে আমাদের জন্য পাহারা বসাতো যে ছাত্র দলের কেউ আসে কিনা, ক্যাম্পাসে পিটিয়ে রক্তাক্ত করা, তাদেরকে থানায় হ্যান্ডওভার করা,
এই কালচারের ভিতর দিয়ে আমরা এসেছি। তো আমরা আলহামদুলিল্লাহ যে এই যে অপসংস্কৃতির যে রাজনীতি, এই যে দখলদারিত্বের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। এবং আমরা এই যে 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষ বিএনপিকে 213টি সিটে ভোট দিয়ে এমপি দিয়েছেন। আমাদের সর্ববৃহৎ সর্বোচ্চ সংখ্যক সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা সংসদে আছি। আমাদের ছাত্র সংগঠনগুলো কখনোই কিন্তু মানুষের উপর কোনো ক্যাম্পাসে আমরা দখলদারিত্ব করিনি। কাউকে জোর করে আমরা মিছিলে নিয়ে আসিনি, কাউকে জোর করে আমরা আমাদের কর্মী মানতে চাই না। ছাত্র দলের শিক্ষা ঐক্য এবং প্রগতির পতাকাবাহী সংগঠন ভালোবেসে ভালো লেগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীনতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ তারেক রহমানের কাজকর্মে যদি উদ্বুদ্ধ হয়ে কেউ আসে, তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা কখনোই দখলদারিত্বের রাজনীতিতে বিশ্বাস করি, যেটা আমরা ভুক্তভোগী ছিলাম দীর্ঘ 17 বছর। সেই রাজনীতি আমরা আর কখনোই ফিরতে চাই না। আমরা তারেক রহমানের নেতৃত্বে প্রত্যেকটি ক্যাম্পাসে প্রত্যেকটি সংগঠন তার কাজ সুন্দরভাবে পরিচালনা করতে পারে। প্রত্যেকেই প্রত্যেকের কাজ নিয়ে এগিয়ে যাক, কাজ করে ভালো কাজের মাধ্যমে এগিয়ে যাক, আমাদের সেটাই প্রত্যাশা। এই যে দীর্ঘ একটা জীবন পেরিয়েছে ফ্যাসিবাদের আমলটি, এবং সেটি শিক্ষার্থী থাকা অবস্থায় মামলা হামলা, নানা ধরনের নির্যাতন, এই অবস্থায় আপনার পরিবার আপনাকে কতটুকু সাপোর্ট দিয়েছে, বন্ধুবান্ধব কতটুকু সাপোর্ট দিয়েছে? দেখুন, এটা তো আমাদের জন্য অবশ্যই আমরা 4 ভাই বোন। আমার আব্বা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। আমি পরিবারের একমাত্র সন্তান, ছেলে সন্তান আর কি। আমার 3টা বোন, বড় বোনের বিয়ে হয়েছে, ছোটো 2জন পড়াশোনা করছি আর কি। তো যখন জেলে ছিলাম, তো আসলে এই জীবনটা তো আসলেই খুবই, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, উত্তাল সময়ে রাজনীতি করেছি, জেল খেটেছি, অসংখ্যবার মার খেয়েছি। আসলে প্রত্যেকটি মা বাবার জন্যই তার সন্তানের প্রতি অন্যরকম ভালোবাসা থাকে। এই যে বারবার আমরা মার খেয়েছি, জেলে গিয়েছি, এটা পরিবারের জন্য একটা অবশ্যই শোকের দিন পার করেছে। তারা আমাদের নিয়ে চিন্তায় থাকতো। যখনই কেউ গুম হতো, নিউজ পড়তো, তখন তো ফোন দিত মা, এই তোমাদের এই যেমন একদিন আমার মা আমাকে বলছিল যে ওই বিএনপির সবথেকে বড় নেতা, মানে ছাত্র দলের আমাদের ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের, তখন গুম হয়ে গেছে। তখন আমাদের সালাউদ্দিন আহমেদ, এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে গুম করে ইন্ডিয়ার শিলংয়ে ফেলে দেওয়া হয়েছে। যে আমরা একটা জিনিস বলতাম পরিবারকে, যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমরা তো ভালো রাজনীতি করি, আমাদেরকে হত্যা করবে না, আমাদেরকে গুম করবে না। কিন্তু এই আমলে এসে আমরা সেটার ব্যত্যয় দেখেছি। তো পরিবার থেকে বলতো, তোমাদের বড় ভাইদেরকে সাথে এরকম, তোমাদের সাথে কী করবে। তো যখন বারবার জেলে গিয়েছি, বারবার যখন হামলার শিকার হয়েছি, পরিবারের উপর আসলে আমরা একটা জুলুম করেছি পরিবারের উপর, যে আমরা মানে 17 বছর দিয়ে আমাদের জন্যই বাপ মায়ের চিন্তা করতে করতে অনেক সময় অনেক রাতে তারা ঘুমান নাই। যখন 6 মাস 27 দিন জেলে ছিলাম, জেল থেকে যখন বের হয়েছি, তখন শুনেছি যে মা সারারাত কান্নাকাটি করতো, আব্বা কান্নাকাটি করতো, যে কখন বের হবেন ছেলে, আমি একমাত্র সন্তান ছিলাম। তো এগুলো আসলে আমাদের যে অনেক কঠিন সময় পার হয়েছে। আমরা মনে করি যে আসলে পরিবারের একমাত্র সন্তান হওয়ার কারণে বাপ মা আমাদের নিয়ে সবসময় চিন্তাই করেছে। বেশিরভাগ সময় আমাদের তাদেরকে যে ভালোভাবে রাখার, সেটা আমরা করতে পারিনি আর কি। এখনও তো সেই ফ্যাসিবাদের অবসান হয়েছে, তো এখন তো অ্যাটলিস্ট চিন্তামুক্ত হয়েছে যে না। আর এটা অবশ্যই মহান আল্লাহর কাছে শুকরিয়া যে অসংখ্য সহযোদ্ধার মৃত্যু হয়েছে আন্দোলন সংগ্রামে 17 বছরে, বা এই জুলাই আগস্টে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এখনও ভালো আছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। কোনো ঘটনাবহুল স্মৃতির কথা কি আজও মনে পড়ে? অসংখ্য স্মৃতি এই বিগত সময়ে ফ্যাসিবাদে আমাদের জমে আছে। অনেক ঘটনা আছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জীবন 2টা ঘটনা বলি। একদিন রমজান ছিল, রমজান মাসে 23 সালে, জাস্ট ফ্যাসিবাদ পতনের আগের বছরটায়, 23 সালে সম্ভবত 17 রমজান বা 18 রমজান, এরকম সময় ঢাকা মেডিকেল কলেজের আউটডোরে ওই 10-15 জন, মানে দুঃসময়ের বিরোধী দলের সময় ক্যাম্পাসে আসাটাও একটু কেমন ছিল আর কি। আমরা ইফতারি করে আমি ওইখানে চা খাচ্ছিলাম। রমজানের ভিতরে আমরা কল্পনাও করতে পারিনি যে এইখানে আমাদের উপর হামলা হবে। ছাত্রলীগের 15-20টা বাইক নিয়ে আমাদেরকে এমনভাবে রক্তাক্ত করা হলো। ওই সময়ের মিডিয়াতে আপনি থাকলে দেখতে পারবেন যে আমার এই চোখটা একেবারে পুরা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।
এখন সংসদে আছে আমাদের ছোট বোন মানসুরা, ও এখন সংরক্ষিত মহিলা আসনের এমপি। ওর কান ফেটে গিয়েছিল, এরকম আমাদের ছোটো ভাই মেহেদি ছিল, ওকেই মাথায় মেরে একেবারে অবস্থা খারাপ ছিল আর কি। এরকম 10-12 জনকে রমজান মাসের ভিতরে গিয়ে আমাদেরকে এরকম রক্তাক্ত করা হয়েছে। আরও একবার এরকম ক্যাম্পাসে আমরা নতুন কমিটি হওয়ার পরে জাস্ট আগের বছরটা 22 সালের দিকে ফুল দেওয়ার জন্য গেছি ক্যাম্পাসে। তো ভিসি তখন আমাদেরকে আমন্ত্রণ করেছে যে আপনারা আসেন, কিন্তু কম সংখ্যক লোক নিয়ে আসেন। আমাদের সোহেল আরিফ কমিটির সময় আমরা কম সংখ্যক লোক 30-35 জন এরকম নিয়ে আমরা যাচ্ছিলাম। আমাদেরকে আমন্ত্রণ করা হলো, আমরা যাচ্ছিলাম। কিন্তু এফ-1 হলের সামনে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী ছিল ওই দিন ক্যাম্পাসে, প্রত্যেকটি ক্যাম্পাস থেকে। আমরা 30-40 জন লোক, আমাদের উপর এমনভাবে হামলা করা হয়েছিল। ওই সময়ের ছবিগুলো আপনি দেখলে দেখবেন যে আমাদের 15-20 জনকে এমন মারাত্মকভাবে ইনজুর করা হয়েছিল। আমার নিজেরও মাথা ফেটে আমরা 7 দিন হসপিটালে ভর্তি ছিলাম। তো এইগুলো তো আসলে আমাদের চোখের উপরে যেগুলো হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে আমরা দেখেছি যে মিছিল করছি, মিছিলের থেকে আমাদের এই যে এরকম সহযোদ্ধা মারা গেছে, বা এমন হচ্ছে আগের দিন একসাথে মিছিল করেছি, পরের দিন তাকে আর পাই নাই, সে কোথায় গেছে পরে খোঁজ নিয়ে দেখছি যে গুলিবিদ্ধ হয়েছে। যেমন ঢাকা কলেজের ইমরান, ছোটো ভাই ছাত্র দলের, ও এখনও চিকিৎসাধীন আছে। তো এই যে অসংখ্য সহযোদ্ধা, এবং একদিন পল্টনে একটা প্রোগ্রাম ছিল আমাদের, ওই দিনকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদ যাওয়ার কথা ছিল পল্টনে, প্রেস ক্লাবের ভিতরে। তো আমরা শুক্রবার ছিল, নামাজ পড়ে আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করছি, তখন দেখে শুনলাম যে রিজভী ভাই প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার হয়ে গেছে। ওইখান থেকে আমাদের ঢাকা কলেজের ছোটো ভাই মিল্লাত গুলিবিদ্ধ হয়েছে। ওর হাত এইখান থেকে গুলি ভিতরে, মানে হাত অবস্থা খুব খারাপ ছিল, এখনও সে অসুস্থ অবস্থায় আছে, আমাদের ঢাকা কলেজের সেক্রেটারি। ওইখানে ইমরান গুলিবিদ্ধ হয়েছিল ওই দিনকে। আরও একজন যুবদলের নেতা আমাদের মহানগর দক্ষিণের স্পট ডেট হয়েছিল, মারা গিয়েছিল। ওই প্রেস ক্লাবের সামনেই প্রোগ্রাম ছিল। তো এরকম জুলাইয়ের যদি আপনি স্মৃতি রোমন্থন করতে বলেন, তো 1 জুলাই থেকে শুরু করে একদম 6 আগস্ট 36 জুলাই আমরা বলি, প্রত্যেকটা দিনে অসংখ্য স্মৃতি আমাদেরকে আছে যে একজন গুলিবিদ্ধ হলো, একজন অ্যারেস্ট হলো, একজনের পায়ে গুলি পা ভেঙে গেছে। এরকম মানে এমনও দিন গেছে যে আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়েছি, একটা পুলিশ টিয়ার মারছে, ছাত্রলীগের লোকজন হামলা করছে, আমরা একটা গলির ভিতরে আটকে পড়ে আছি, ওখান থেকে আর বেরোতে পারছি না। তখন দেখছি যে ওই গলির লোকজন আমাদেরকে হেল্প করছে, কেউ খাবার দিয়ে, কেউ পানি দিয়ে, বা কেউ বাসার গেট খুলে দিয়েছে। আজিমপুরে একদিন আমরা এরকম আন্দোলন সংগ্রাম হচ্ছে, ওই দিনকের এই 20-21 তারিখের দিকে সম্ভবত হবে এরকম প্রচুর আন্দোলন সংগ্রাম হচ্ছে পুলিশের সাথে। পুলিশ টিয়ার মারছে, সাউন্ড গেট মারছে, ছাত্রলীগের লোক আছে, আওয়ামী লীগের লোক আছে। তো আমরা একটা গলির ভিতরে, আমার বাসা আজিমপুরেই, আমরা একটা গলির ভিতরে চলে গেছি। মানে আজিমপুর বাস স্ট্যান্ডে এই হচ্ছিলো, পিকেটিংটা হচ্ছিলো, মানে পুলিশের সাথে ঝামেলা হচ্ছিলো। তো আমরা ওইদিকে একটা গলির ভিতরে আটকা পড়ে গেছি। তখন ওই মেন গলি দেখলাম যে ওই যিনি গেটম্যান ছিল আটকাই দিয়েছে, যাতে পুলিশ না ঢুকতে পারে। সাধারণ শিক্ষার্থীদের সাথে বাংলাদেশের মানুষ মনস্তাত্ত্বিকভাবে, এবং যাকে ন্যূনতম হেল্প করার যায় একজন মানুষ হিসাবে, সেই সহযোগিতা কিন্তু আমরা পেয়েছি। ঢাকার প্রত্যেকটি অলিতে গলিতে ফ্যাসিবাদের যেমন দোসররাও ছিল, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হোক এমন অসংখ্য মানুষ আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে, যার কারণেই আন্দোলন সংগ্রামকারীরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে যে না, আমাদের পক্ষেও লোক আছে। সেই কারণেই কিন্তু আজকে এই ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ অতিষ্ঠ ছিল যে এই জুলুমের অবসান হোক। ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে এই আওয়ামী লীগ মানুষকে পঙ্গু করেছে। সেই জুলুম থেকে, সেই নির্যাতন থেকে, সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মানুষ বের হতে চেয়েছে, যার পরিপ্রেক্ষিতেই জুলাই ঘটেছে। মানুষের সে ভালোবাসা ধরে রাখার জন্য ছাত্রদলের বর্তমান কমিটি কি পরিকল্পনা করছে, একই সাথে আরেকটি বিষয় জানতে চাই। ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ, আগামীতে নতুন কমিটি হওয়ার কথা রয়েছে, আপনার আসলে প্রত্যাশা কি? আমরা মানুষের ভালোবাসা ধরে রাখার জন্য, আমি আগেই বললাম আপনাকে যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর দল বিএনপি। আমরা সবসময় জনকল্যাণের জন্য কাজ করতে চাই। আমাদের
পূর্বসূরিদের পথ অনুসরণ করে। আপনি দেখেছেন যে 4 মাস হচ্ছে সরকার, 4 মাসের 5 মাস চলতেছে। তো এই সময়ে সরকারের কার্যক্রমগুলো আপনি দেখছেন যে একজন প্রধানমন্ত্রীর কী ভূমিকা হওয়া উচিত রাষ্ট্রের জন্য, বিরোধী দলের মানুষের প্রতি, সকল মতের প্রতি কেমন শ্রদ্ধা থাকা উচিত, সেই অনুযায়ী উনি কাজ করছেন। আমরা কখনোই চাই না যে আমরা সাধারণ মানুষের বিরাজভাজন হই। মানুষ আওয়ামী আমলে যেমন অতিষ্ঠ ছিল, এই অতিষ্ঠ যেন না হয়। ছাত্র রাজনীতিতেও ছাত্রলীগের দ্বারা যেরকম মানুষ, সাধারণ শিক্ষার্থীরা ভয়ার্থ জীবনযাপন করত, সেই সংস্কৃতি থেকে আমরা কিছুটা হলেও বেরোতে পেরেছি এবং বাংলাদেশের মানুষের জন্য তারেক রহমান কাজ করছেন। আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্র সংগঠন হিসেবে কাজ করতে চাই, যাতে প্রত্যেকটি ক্যাম্পাস, প্রত্যেকটি শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত থাকে, শিক্ষার পরিবেশ থাকে এবং শিক্ষার্থী বান্ধবভাবেই যেন ছাত্র সংগঠনগুলো পরিচালিত হয়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি এখন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেখানে সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থিতা করছি। আমরা দীর্ঘদিন এই ছাত্র সংগঠনের সাথে জড়িত আছি। আমাদের দলের সাংগঠনিক তারেক রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি সিদ্ধান্ত নেবেন, ওনার সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি। হয়তো খুবই শীঘ্রই ছাত্রদলের নতুন কমিটি হবে, আমরা ওনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে, এই গণতান্ত্রিক বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল নেতৃত্ব নিয়ে নির্বাচন করবেন। যাকেই দিবেন তাকেই আমাদের শুভকামনা জানিয়ে আমরা কাজ করে যাব। আর এই সংগঠনের প্রার্থিতা করতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থিতা করছি, নেতৃত্ব পেলে ওনার সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য কাজ করে যাব এবং সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদের, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথেই কাজ করে যাওয়ার ইচ্ছা আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন কাজ করেছেন মানুষের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজ করেছেন, তারেক রহমান কাজ করে যাচ্ছেন। জিয়া পরিবার মানুষের যে ভালোবাসা মানুষের জিয়া পরিবারের প্রতি দেখিয়েছে, আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় কত লোক হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাটাও বাংলাদেশে ভালোভাবে দিতে দেওয়া হয়নি। তাকে হত্যা করার জন্য এখনও কোনো ষড়যন্ত্র নেই যে শেখ হাসিনা করেনি। স্যাঁতসেঁতে জেলখানায় 2 বছর তিনি আবদ্ধ ছিলেন। করোনার সময় তাকে এমনভাবে মুক্ত করা হয়েছে, শেখ হাসিনা চেয়েছে যে সেই মারা যাক, কিন্তু মহান আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী, তিনি তাকে সর্বোচ্চ সম্মান দিয়েই এই পৃথিবী থেকে নিয়ে গেছেন। আমরা তার জন্য দোয়া করি যে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক এবং যিনি ফ্যাসিবাদের দোসর ছিলেন তার প্রত্যাবর্তনটা বাংলাদেশ থেকে, তার নির্বাসনটা আপনারা দেখেছেন যে মানুষ সবসময় সত্যের পথে, সুন্দরের পথে অবিচল ছিল। সেই বাংলাদেশের সৃষ্টি সূচনা লগ্ন থেকে আজ অবধি আমি, আপনি, বাংলাদেশের জনগণ সবসময় সত্যের পক্ষে কাজ করে যাব, সেটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার এবং সেই অঙ্গীকার নিয়ে কাজ করতে চাই। শেষ একটি প্রশ্ন জানতে চাই, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে বিশেষ কী পরিকল্পনা নেবেন এই ছাত্রদের জন্য? ছাত্রবান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করার কাজ করা আর সারা বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোকে ঢেলে সাজানো, যে সংগঠন শুধু শিক্ষার্থীদের জন্য, শুধু বাংলাদেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাবে, সেমন একটি ছাত্র সংগঠন ঢেলে সাজানোই হবে আমাদের আগামী দিনের অঙ্গীকার। এবং ছাত্র দলের যে শিক্ষা, ঐক্য এবং প্রগতির যে স্লোগান আছে, সেই স্লোগানটা যেন মানুষের কল্যাণে। আমরা বিগত সময়ে দেখেছি যে দলীয় স্লোগান ব্যবহার করেই মানুষের উপর হামলা করা হতো। আমরা দেখেছি জয় বাংলা স্লোগান দিয়ে মানুষের উপর হামলা করা হচ্ছে, ছাত্রলীগের স্লোগান দিয়ে মানুষের উপর হামলা করা হচ্ছে। আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনকল্যাণমূলক, শিক্ষার্থী বান্ধব কাজের মধ্য দিয়েই ছাত্রদল বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ছাত্র সংগঠন গড়ে তোলার জন্য যা যা করা দরকার সেই কাজ করব ইনশাল্লাহ। আমরা দীর্ঘদিন এই ছাত্র সংগঠনের সাথে জড়িত আছি। আমাদের দলের সাংগঠনিক তারেক রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি সিদ্ধান্ত নেবেন, ওনার সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি। হয়তো খুবই শীঘ্রই ছাত্রদলের নতুন কমিটি হবে, আমরা ওনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে, এই গণতান্ত্রিক বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল নেতৃত্ব নিয়ে নির্বাচন করবেন। যাকেই দিবেন তাকেই আমাদের শুভকামনা জানিয়ে আমরা কাজ করে যাব। আর এই সংগঠনের প্রার্থিতা করতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার।
আমরা সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থিতা করছি। নেতৃত্ব পেলে ওনার সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য কাজ করে যাব এবং সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথেই কাজ করে যাওয়ার ইচ্ছা আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন কাজ করেছেন মানুষের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজ করেছেন, তারেক রহমান কাজ করে যাচ্ছেন। জিয়া পরিবার মানুষের যে ভালোবাসা মানুষের জিয়া পরিবারের প্রতি দেখিয়েছে, আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় কত লোক হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাটাও বাংলাদেশে ভালোভাবে দিতে দেওয়া হয়নি। তাকে হত্যা করার জন্য এখনও কোনো ষড়যন্ত্র নেই যে শেখ হাসিনা করেনি। স্যাঁতসেঁতে জেলখানায় 2 বছর তিনি আবদ্ধ ছিলেন। করোনার সময় তাকে এমনভাবে মুক্ত করা হয়েছে, শেখ হাসিনা চেয়েছে যে সেই মারা যাক, কিন্তু মহান আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী, তিনি তাকে সর্বোচ্চ সম্মান দিয়েই এই পৃথিবী থেকে নিয়ে গেছেন। আমরা তার জন্য দোয়া করি যে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, এবং যিনি ফ্যাসিবাদের দোসর ছিলেন তার প্রত্যাবর্তনটাও বাংলাদেশ থেকে, তার নির্বাসনটা আপনারা দেখেছেন যে মানুষ সবসময় সত্যের পথে, সুন্দরের পথে অবিচল ছিল। সেই বাংলাদেশের সৃষ্টি সূচনা লগ্ন থেকে আজ অবধি আমি, আপনি, বাংলাদেশের জনগণ সবসময় সত্যের পক্ষে কাজ করে যাব, সেটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার, এবং সেই অঙ্গীকার নিয়ে কাজ করতে চাই। শেষ একটি প্রশ্ন জানতে চাই, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে বিশেষ কি পরিকল্পনা নেবেন এই ছাত্রদের জন্য? ছাত্রবান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করার কাজ করা, আর সারা বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোকে ঢেলে সাজানো, যে সংগঠন শুধু শিক্ষার্থীদের জন্য, শুধু বাংলাদেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাবে, সেমন একটি ছাত্র সংগঠন ঢেলে সাজানোই হবে আমাদের আগামী দিনের অঙ্গীকার। এবং ছাত্র দলের যে শিক্ষা, ঐক্য এবং প্রগতির যে স্লোগান আছে, সেই স্লোগানটা যেন মানুষের কল্যাণে। আমরা বিগত সময় দেখেছি যে দলীয় স্লোগান ব্যবহার করেই মানুষের উপর হামলা করা হতো। আমরা দেখেছি জয় বাংলা স্লোগান দিয়ে মানুষের উপর হামলা করা হচ্ছে, ছাত্রলীগের স্লোগান দিয়ে মানুষের উপর হামলা করা হচ্ছে। আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনকল্যাণমূলক, শিক্ষার্থী বান্ধব কাজের মধ্য দিয়েই ছাত্রদল বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ছাত্র সংগঠন গড়ে তোলার জন্য যা যা করা দরকার সেই কাজ করবো ইনশাল্লাহ। একজন ত্যাগী ছাত্রনেতা এবং জুলাই যোদ্ধা হিসেবে আপনার এই আকাঙ্ক্ষা পূরণ হোক, এটাই প্রত্যাশা রইল। আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। ৭১ টেলিভিশনের পডকাস্ট দেখার জন্য আমন্ত্রণ রইল।